দুপুরের খাবার রেডি করার জন্য তোরা রান্নাঘরে প্রবেশ করলো। শাহিন, মাহিন, তুহিন তোরার আগেই রান্নাঘরে চলে গিয়েছে, কারণ রান্না করাই যে তাদের নিত্যদিনের কাজ। অন্যদিকে টুনি আর জয়া থালা বাসন মাজছে। হঠাৎ লুৎফা এসে একটা লিস্ট বের করে বলল, আজকে হবে মুরগের ডাল, খাসির মাংসের রেজালা, চিকেন মালাইকারি, সর্ষে ইলিশ, বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি আর চাটনি। ঝটপট কাজ শুরু করে দাও সবাই। তোরাকে রান্নাঘরে দেখে লুৎফা বলল, তুমি এখানে কেন? নিজের ঘরে যাও, তোমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছে কামিনী বুবু। তোরা লুৎফার কথা শুনে খাবারের লিস্টটা হাতে নিয়ে বলল, এটা আমার সংসার, আমি রান্নাঘরে থাকবো না তো কে থাকবে? আপনি আমাকে নিয়ে ওকালতি না করে ঘরে গিয়ে আরাম করুন। আর যদি মনে করেন রান্নায় সাহায্য করবেন, তাহলে আমাদের সাথেই থাকুন। লুৎফা তোরার কথা শুনে বলল, এই মেয়ে কি বলছো এসব? মাথা কি ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে চাচি আম্মা, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, আজ থেকে আমি পরিচালনা করব এইসব। কোন দিন কি রান্না হবে সব আমার পরিকল্পনা মতো হবে। লুৎফা তোরার কথা শুনে চিৎকার করে কামিনীকে ডাকতে লাগলো, বুবু বুবু কই তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও, এই মেয়ে তো তোমার সংসারটা প্রায় নিয়েই ফেললো। তোরা লুৎফার কথায় কান না দিয়ে শাহিন, মাহিন আর তুহিনকে বলল, দুলা ভাই আপনারাও প্লিজ চলে যান রান্নাঘর থেকে। শাহিন সেই কথা শুনে বলল, এবার কিন্তু একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোরা নিজের লিমিটের মধ্যে থাকো। মাহিন আর তুহিনও চুপচাপ থাকলো না, তারাও প্রতিবাদ করতে এলো। তোরা তখন বলল, শালা কাপুরুষের দলেরা, লজ্জা করে না এইভাবে শ্বশুর বাড়িতে বসে রান্না বান্নার কাজ করতে? যদি ঘর জামাই থাকার ইচ্ছেই হয়, তাহলে নিজেদের সম্মান বজায় রেখে থাকো। শাহিন তোরার কথা শুনে একদম তেড়ে এসে বলল, তোরা মুখ সামলিয়ে কথা বলো। তোরা তখন বলল, এবার ঠান্ডা মাথায় নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনারা যা করছেন তা কি ঠিক করছেন কিনা? এইভাবে অপমান সহ্য করার চাইতে মরে যাওয়া কিন্তু অনেক ভালো। তুহিন তখন বলল, তুমি কিন্তু আমাদের অপমান করছো, এইভাবে বলার সাহস তোমার হয় কি করে? তোরা তখন বলল, দুপুরে রান্নাবান্নার সময় পার হয়ে যাচ্ছে দুলা ভাই, আমি এখন অযথা তর্ক করে সময় নষ্ট করতে চাচ্ছি না। প্লিজ আপনারা ঘরে গিয়ে রেস্ট করুন। আজ থেকে আমি, টুনি আর জয়া সামলাবো রান্নাঘর। আপনাদেরকে এইভাবে মেয়েদের মতো রান্না করতে হবে না। মাহিন তখন হেসে হেসে বলল, কামিনীর সংসারে তোমার হুকুমদারি চলবে না তোরা। কামিনী এমনিতেই তোমার উপরে রেগে আছে, ওনার 3 কান লাগিনি আসলে তোমাকে নিয়ে ছোটোখাটো একটা সালিশ শুরু হবে। তার ভিতর তুমি নতুন করে অশান্তির সৃষ্টি করো না। তোরা তখন বলল, সেটা পরে দেখা যাবে, এখন আমি যেটা বলছি সেটাই শুনুন আপনারা। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আপনারা কি চান না এই বাড়িতে আত্মসম্মানের সহিত থাকতে? আপনারা হলেন জামাই মানুষ, আপনারা কেন বাবুচির মতো দিন রাত এইভাবে রান্না করবেন? শাহিন, মাহিন, তুহিন তোরার কথা শুনে চলে গেল, কারণ তাদেরকেও আর মেয়েদের মতো এইভাবে রান্না বান্না করতে ইচ্ছে করে না। হঠাৎ কুষাণ এলো রান্নাঘরে। সে এসে তোরার হাত টেনে ধরে বের করলো রান্নাঘর থেকে আর বলল, তোরা প্লিজ বাড়াবাড়ি করো না, ওদের সংসার ওদের মন মতোই চলতে দাও, আমার এসব অশান্তি ভালো লাগছে না কিন্তু। তোরা তখন কুষাণের হাত ঝাড়টা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি তো অশান্তি করার জন্যই এসেছি এখানে। যেই দিন এই সংসারে শান্তি ফিরে আসবে সেই দিন তো থাকবো না আমি। তবে যতদিন অশান্তি আছে আমিও ততদিন আছি। মানে? তোরা তখন বলল, মানে আবার কি? তোর মতো অপদার্থ, আনস্মার্ট, দুর্বল, ভীতু, মিথ্যাবাদী ছেলের সংসার কে করবে? এই বলে তোরা আবার রান্নাঘরে চলে গেল। কুষাণ তখন তোরার পিছে পিছে চলে গেল। হঠাৎ তোরাকে কোলে তুলে নিল। তোরা এদিকে কুষাণের পিঠে খামচি আর চিমটি দিতে দিতে বলল, কুষাণ নেমে দাও আমাকে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কুষাণ সোজা তার
ঘরে নিয়ে গিয়ে নেমে দিল তোরাকে। তারপর ঘরের দরজা লাগিয়ে দিয়ে বলল, তোরা, তুমি কিন্তু এবার একটু বেশি বেশি করছো, প্লিজ থামিয়ে দাও। তোমার এই জেদ আমার বোন আর মায়ের সাথে তুমি পারবে না কিন্তু। তোরা তখন বলল, তুই ভীতু হতে পারিস, কিন্তু আমি না। আমি এদের মা বেটির শেষ দেখে ছাড়বো। তুই তোর মতোই চুপচাপ থাক, শালা ভীতু কোথাকার। তোরে খুন করলেও আমার মনের দুঃখ যাবে না। কুষাণ তখন তোরার হাত গলায় দিয়ে বলল, হ্যাঁ খুন করো, আমারও বেঁচে থাকতে মন চায় না। এমন ঠুকনো জীবন নিয়ে আমি করবোটাই কি? তোরা তখন বলল, আমাকে যেতে দাও কুষাণ, প্লিজ আমাকে যেতে দাও। কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি জেদ করে আমাকে বিয়ে করছো, তাই বলে কি আমাদের সম্পর্কটা এইভাবেই এগোবে? আমরা যে দুইজন দুইজনকে ভালোবাসি সেটা কি ভুলে গেলে তোরা? আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সব কিছু ভুলে প্লিজ আমাকে মাফ করে দাও। তোরা তখন বলল, না, এটা জীবনেও সম্ভব না। তোরে আমি আর বিশ্বাস করছি না। শুধু তোর মা আর বোনেদের উচিত জবাব দেওয়ার জন্যই পড়ে আসি আমি। এই বলে তোরা দরজা খুলে দেখে দরজার সামনে ইরা, মীরা, লীরা আর কামিনী দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেখানে সবাই আসতে লাগলো। মনে হচ্ছে তোরার মস্ত বড় কোনো অপরাধ করেছে, সেই জন্য তাকে এইভাবে ঘিরে আসে সবাই। আর কেমন জানি সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে তোরা মাঝখানে। আর তার চতুর্পাশে জানোয়ার রূপে কিছু মানুষ এসে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মানুষ শব্দটা আসলে তাদের সাথে যায় না। ইরা, মীরা, লীরা হলো তিন বিষাক্ত নাগিন, আর কামিনী হলো নাগরানী। তোরা নিচ মুখ হয়ে বসে আছে। সে কোনো কথা বলল না। হঠাৎ ইরা তোরার মুখ উপর করে বলল, তুই আমার আম্মুকে কি বলছিস? মীরা এবার তোরার মুখ তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল, আমাদের বাড়ি আর আমাদের ঘর, আর তুই কিনা আমার আম্মুকেই পারমিশন নিয়ে রুমে ঢুকতে বলছিস? লীরা হঠাৎ কুষাণের শার্টের কলার টেনে ধরে তাকে ঘর থেকে বের করে বলল, তোর বউ তোর চোখের সামনে আমার আম্মুকে অপমান করলো, আর তুই বসে সেটা দেখলেই শুধু? কুষাণ তখন লীরার হাত ছড়িয়ে বলল, আপু, এবার কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করছে। যদি ভালো চাস তাহলে যে যার রুমে চলে যা, আমার মুখ খুলিস না প্লিজ। একবার কথা বলা শুরু করলে আমাকে কিন্তু তোরা থামাতে পারবি না। কামিনী কুষাণের কথা শুনে কাঁদতে কাঁদতে তার মেয়েদের বলল, আমার ছেলেটাকে নিশ্চয় এই মেয়েটা বশ করেছে, তা না হলে আমার ছেলে এইভাবে কখনোই বলতে পারতো না। তোরা এখনো সেই আগের মতোই চুপ হয়ে আছে। সে এবারও কিছু বলল না। ইরা হঠাৎ কুষাণকে ধাক্কা দিয়ে বলল, কি বলবি তুই? আরেকবার বল। কুষাণ তখন বলল, আপু, আমি তোদেরকে যথেষ্ট সম্মান করি, সেই জন্য কিছু বলছি না, কিন্তু এবার তোরা অতিরিক্ত করছিস। তোরা মাত্র একদিন হলো এই বাড়িতে এসেছে, আর তাতেই যেভাবে ওর সাথে উঠে পড়ে লাগছিস, তাতে কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। কারণ ও আমার কিন্তু বউ হয়। ওকে অপমান করে কথা বললে সেটা কিন্তু আমার গায়েও লাগে। মীরা তখন জারিফ চৌধুরীকে বলল, বাবা, তুমি কিছু বলছো না কেন? কুষাণ আমাদেরকে এইসব কি বলছে? ও কি পাগল হয়ে গেল নাকি? জারিফ চৌধুরী তখন বলল, কুষাণ তো ঠিকই বলেছে। তোরা সামান্য একটা বিষয় নিয়ে যেভাবে মেয়েটার সাথে কথা বলছিস, তাতে মেয়েটা এই বাড়িতে থাকবে কি করে? এবার যে যার রুমে চলে যা, আর ঝামেলা করিস না কেউ। কামিনী তখন বলল, তোমার এটাকে সামান্য বিষয় মনে হচ্ছে? ওই মেয়েটা আমাকে অপমান করলো, আর তুমি সেটা সামান্য বিষয় মনে করছো? এতক্ষণে তোরা কথা বলে উঠল। তোরা বলল, আমি একদিনেই এই পরিবারের সবাইকে চিনে ফেলেছি, কে কি রকম সেটা আমার জানা হয়ে গেছে। তোমাদের সবাইকে আমি একটা সুযোগ দিতে চাই। যদি তোমরা নিজেদের ভালো চাও তাহলে শুধরে যাও, আর যদি ভালো না চাও তাহলে আমার সাথে পাঙ্গা নিতে এসো না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নেব। ইরা, মীরা আর লীরা তিনজনই তোরার কথা শুনে এগিয়ে এসে বলল, কি করবি তুই? দেখা তোর ডাইরেক্ট অ্যাকশন। তোরা তখন বলল, কাল থেকে কুষাণ আর তিন দুলা ভাই ও বাবার সাথে অফিসে যাবে। তোমরা মেয়ে হয়ে যদি অফিস করতে পারো
তাহলে তারা ছেলে হয়ে কেন ঘরে বসে থাকবে? এটাই আমার ডাইরেক্ট অ্যাকশনের প্রথম ধাপ। ইরা তখন বলল, তোর কথা মতো সব হবে নাকি? তুই কে রে এই বাড়ির? তোকে এক্ষুনি বের করে দিলে তুই চলে যাবি। তোরা তখন বলল, আমি এই বাড়ির বউ, আমাকে জোর করে বের করে দেওয়ার ক্ষমতা কারো নেই। আর হ্যাঁ, তোমরা মনে হয় ভুলে গেছো, দেশে আইন বলে কিছু একটা আছে। বাড়ির বউকে নির্যাতনের অপরাধে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করব আমি। ইরা, মীরা আর লীরা তখন একসাথে তোরার সামনে এসে বলল, তুই আমাদের আইনের ভয় দেখাচ্ছিস? কি করবে তোর আইন? দেখা একটু তোর বাহাদুরি, আমরাও দেখতে চাই তোর ক্ষমতা কতটুকু। তোরা সেই কথা শুনে পুলিশকে কল দিল। তোরার উপর তার শ্বশুরবাড়ির লোকজন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সব খুলে বলল তোরা। এইদিকে কামিনী হঠাৎ দৌড়ে রান্নাঘরে চলে গেল আর একটা ছুরি হাতে নিয়ে ওনার হাত ঘেঁষ করে কেটে ফেলল। কুষাণ তা দেখে চিৎকার করে বলল, আম্মু কি করলে এটা? পাগল হয়েছো তুমি? কুষাণ তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে ঘরে চলে গেল আর হাতটা ব্যান্ডেজ করে দিল। তবুও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। কুষাণ তখন তাদের ফ্যামিলি ডাক্তারের কাছে কল করলো আর ডাক্তার সাহেবকে ইমিডিয়েটলি আসতে বলল। কামিনী তখন পুলিশকে বলল, ডাক্তার ডাকছিস কেন? পুলিশকে ডাক। তোর বউ যে আমার হাত কাটে দিল, তার আগে বিচার করবি না, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাস। কুষাণ তার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। কুষাণকে বোবার মতো চুপ থাকা দেখে কামিনী চিৎকার করে বলল, তুই কি কল করবি না? না আমি ডাকবো পুলিশকে? তাড়াতাড়ি কল কর বলছি, আমার হাত কেটে রক্ত পড়ছে, দেখতে পাচ্ছিস না? কুষাণ তার মায়ের ধমকানি শুনে কল দিল পুলিশকে। কামিনীর কাণ্ড দেখে বাড়ির সবাই অবাক, তারা কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। ইরা, মীরা, লীরা তাদের মায়ের কাছে গিয়ে বলল, আম্মু তুমি কি ঠিক আছো? কি করলে এটা? কামিনী তখন বলল, তাছাড়া আর কোনো উপায় দেখছিস না? এই মেয়েকে যে করেই হোক তাড়াতে হবে, তা না হলে এ আমার ছেলেটাকে সারা জীবনের জন্য কেড়ে নেবে। আমি আমার ছেলেটাকে এইভাবে হারাতে পারবো না। কিছুক্ষণ পর হঠাৎ সুমন বাসার ভিতরে এসে বলল, বাইরে পুলিশ এসেছে। সুমন পুলিশের কথা বলতেই সত্যি সত্যি পুলিশ এসে হাজির হলো বাসার ভিতরে। পুলিশকে দেখা মাত্রই কামিনী চিৎকার করে উঠল আর বলল, স্যার বাঁচান আমাকে, তা না হলে এই মেয়ে মেরেই ফেলবে আমাকে। এই দেখেন আমার হাতটা কিভাবে কেটে দিয়েছে। কামিনীর কথা শুনে তোরা হাঁ হয়ে গেল। সে তখন এগিয়ে এসে বলল, মিথ্যে কথা স্যার, ইনি মিথ্যে কথা বলছেন। কামিনী তখন কাঁদতে কাঁদতে বলল, স্যার মিথ্যে কথা বললে আমার কি লাভ বলুন তো? মাত্র একদিন হয়েছে আমার ছেলের সাথে তার বিয়ে হয়েছে, তাতেই সে আমাদের পরিবারের রাজত্ব শুরু করে দিয়েছে। তার কথা মতো আমাদের চলতে বলছে, শেষমেশ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে স্যার। তোরা তখন বলল, ইন্সপেক্টর উনি কিন্তু মিথ্যে কথা বলছে, পুরাই নাটকবাজ মহিলা উনি নিজেই কিন্তু আমাকে নানাভাবে হেনস্থা করেছে। আমি উচিত কথা বলি দেখে আমি এখন খারাপ হয়ে গেছি, সেই জন্য আর আমাকে এই বাড়িতে রাখতে চাচ্ছেন না উনি। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীকে জোর করছেন আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে। কামিনী তখন বলল, স্যার আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখুন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। পুলিশ ইন্সপেক্টর এবার চিৎকার করে বলল, শাট আপ, আগে আমাকে তদন্ত করতে দিন, আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চাই। এই বলে ইন্সপেক্টর প্রথমে জারিফ চৌধুরীকে বলল, আপনি আসল ঘটনা খুলে বলুন চৌধুরী সাহেব, আপনার স্ত্রী যা যা বলছে তা সত্য না মিথ্যে? জারিফ চৌধুরী এবার ডাইরেক্ট বলে দিল তিনি কিছু দেখেননি, তিনি মাত্রই আসলেন বাসায়। ইন্সপেক্টর এবার জয়াকে বলল, তুমি কি কিছু দেখেছো? কে মিসেস কামিনীর হাত কেটে দিয়েছে? জয়া তখন বলল, স্যার আমি কিছুই দেখিনি, সেই জন্য আমিও বলতে পারছি না। কামিনী তখন চিৎকার করে বলল, আজ থেকে তুই আর কাজে আসবি না জয়া, আমাদের খেয়ে আমাদের সাথে বেইমানি করছিস? তুই তো নিজের চোখেই দেখলি তোরার কাণ্ড। তোরা তখন বলল, দেখেছেন স্যার আপনার সামনে কিভাবে হুমকি দিচ্ছে জয়াকে? ঠিক এইভাবেই এরা হুমকি আর ভয়ভীত দেখিয়ে
সবার মুখ দিয়ে মিথ্যে বলাবে এখন। আমাকে যদি আপনি 5টা মিনিট সময় দেন, আমি পুরো ঘটনা আপনাদের শোনাতে চাই। তারপর বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। ইরা তখন বলল, ইন্সপেক্টর, আপনি এই 3rd ক্লাস মেয়ের কথা কেন শুনছেন? এই মেয়ে যে মিথ্যে বলছে তা বোঝাই যাচ্ছে। আমাদের দেখে কি মিথ্যাবাদী মনে হয় স্যার? আমাদের আম্মু কি মিথ্যে কথা বলতে পারে? তোরা তখন বলল, স্যার, আমাকে কি পারমিশন দেবেন কিছু বলার জন্য? তারপর এইসব 4 ক্লাস মেয়ের কাহিনী শুনেন। ইন্সপেক্টর তখন বলল, ওকে বলেন, আমরা নোটিশ করে নিচ্ছি। তোরা তখন বলল, স্যার, বিশ্বাস করুন, এরাই আমার উপর অত্যাচার করছে। আর আমার উপর অত্যাচার করার একমাত্র কারণ হলো আমি উচিত কথা বলি, সেই জন্য। এই বাড়ির একমাত্র ছেলে হলো কুষাণ, যার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু এরা সবাই কুষাণকে বাড়ির মধ্যে বসে রেখে তাদের 3 মেয়েকে অফিসে পাঠায়, অথচ উত্তরাধিকারী সূত্রে কুষাণের যাওয়া উচিত অফিসে। আপনি আশ্চর্য হবেন স্যার, এরা বাড়ির জামাইদের দিয়ে রান্না বান্না করায়, স্বামীদের গোলাম করে রেখেছে। ইন্সপেক্টর তখন তোরাকে ধমক দিয়ে বলল, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। ওনারা কাদেরকে দিয়ে রান্না বান্না করাবেন আর কাকে অফিসে বসাবেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আসল কথা বলো। তোরা তখন বলল, আসলে স্যার, আমার হাজবেন্ড একটু বেশিই ভালোবাসেন আমাকে। সবসময় সত্যের পক্ষে কথা বলেন তিনি, অন্যায়ের প্রতিবাদ করেন। এই জন্য আমার শাশুড়ি কিছুতেই সহ্য করতে পারছে না আমাকে। শুধু আমার শাশুড়ি না, ওনার 3 মেয়েও আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। শেষমেশ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীর উপর চাপ সৃষ্টি করতেছেন। যখন দেখলো আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছে না, তখন আমাকে শেষ করতে লাগছিল এরা। আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে। 2 দিন পর তো আত্মহত্যা করে আমাকে ফাঁসাবে এরা। আমি এর বিচার চাই স্যার। এই বলে তোরা কাঁদতে লাগলো। কুষাণ তোরার কথা শুনে বুঝতে পারলো তোরা অনেক বেশি কষ্ট পেয়ে তার নামে এই মিথ্যে কথাগুলো বলল। সে তো কখনোই তোরার পক্ষে কথা বলেনি, বরং সে কোনো প্রতিবাদ না করে চুপ করে থেকেছে। কিন্তু আজ তোরা কিভাবে বলল কুষাণ সবসময় তার পক্ষে কথা বলেছে? আর কতদিন এইভাবে মুখ বুজে থাকবে সে? সে কি আজও মুখ খুলবে না? কুষাণ নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর কুষাণকে বলল, আপনার বউ যা যা বলছে তা কি সত্যি বলছে, না আপনার মা সত্যি কথা বলছে? কুষাণ পড়ে গেল মহা বিপদে। সে কার পক্ষ নিবে সত্যিই বুঝতে পারছে না। তবে আজ তার জানি কেন সত্যি কথা বলতে ইচ্ছে করছে। জীবনে তো অনেক মিথ্যে কথা বলেছে সে। কুষাণকে চুপ থাকা দেখে পুলিশ ইন্সপেক্টর বলল, কি হলো কুষাণ চৌধুরী, কিছু বলছেন না কেন? কুষাণ তখন বলল, স্যার, 2 জনেই আমার আপনজন। একজন হলো আমার গর্ভধারিণী মা, আরেকজন হলো আমার প্রিয়তমা স্ত্রী। 2 জনকেই আমি সমানভাবে ভালোবাসি। সেই জন্য আমি কখনো কারো পক্ষে কথা বলবো না। সবসময় চুপ থেকে গেছি, কারণ মায়ের পক্ষে কথা বললে বউ মন খারাপ করে, আর বউয়ের পক্ষে কথা বললে মা মন খারাপ করে। তবে আজকের ঘটনা দেখে কিছুতেই চুপ থাকতে পারলাম না, কারণ আজ আমার আম্মু যা করতেছে তা মোটেও ঠিক করেননি। তিনি যে কেন তোরার উপর রাগ করে এইভাবে তার হাত কাটলেন তি আমার মাথাতে ঢুকছে না। ইন্সপেক্টর কুষাণের কথা শুনে বলল, থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি সব। এই বলে ইন্সপেক্টর কামিনীকে বলল, নেক্সট টাইম এইরকম জঘন্য কাজ আর করবেন না মিসেস কামিনী। আপনাদের পরিবারের একটা সুনাম আছে, আশা করি সেটা বজায় রেখে চলবেন। বাড়ির বউদের উপর অত্যাচার করে নিচু মনের মানসিকতার মানুষেরা, বুঝতে পারছেন? কামিনী কোনো কথা না বলে ঘরে যেতে লাগলো। ইন্সপেক্টর তখন বলল, দাঁড়ান, আগে কোথায় যাচ্ছেন? আপনাকে এবার ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আর ক্ষমা করব না। সোজা বউ নির্যাতনের জন্য জেলে নিয়ে যাব, মনে থাকবে? কামিনী চুপ করে রইল। মীরা তখন বলল, আপনি আমার মাকে শুধু বকছেন কেন? ওই মেয়ে যে বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলে না, মুখে যা আসে তাই বলে, তার কি হবে? ইন্সপেক্টর তখন তোরাকে বলল, আপনি আজ থেকে বাড়ির বউদের মতো ভদ্রতার সহিত থাকবেন, কারণ কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। তারপরেও যদি আপনার সাথে এনারা অত্যাচার করে তবে আমাকে আপনজন মনে করে খবর দেবেন। ইন্সপেক্টর এবার
জারিফ চৌধুরীকে বলল, আপনার ছেলেকে কাল থেকে অফিসে পাঠাবেন। যদিও এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, তবুও বলছি কথাটা, কারণ সবার আগে আপনার ছেলের অধিকার বেশি। তাকে ঘরে বসে রেখে মেয়েদের অফিসে পাঠান, ব্যাপারটা স্বাভাবিক লাগলো না চৌধুরী সাহেব। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, কুষাণ আমাদের একমাত্র আদরের ছেলে তো, সেই জন্য ওকে আমরা কোনো পরিশ্রমই করতে দেই না। কিন্তু ওর বউ যখন চাইছে না সে এইভাবে ঘরে বসে থাকুক, তাহলে ঠিক আছে, কাল থেকে ওকে অফিসে পাঠাবো। ইন্সপেক্টর এবার শাহিন, মাহিন আর তুহিনের কাছে গিয়ে বলল, রান্নাবান্না করার যদি এতই শখ থাকে তাহলে বাবুচির পেশা গ্রহণ করলেই তো ভালো হয়। এইভাবে ঘর জামাই থাকার চেয়ে বাবুচির পেশাটা হাজার গুণে ভালো আছে। নিজের আত্মসম্মান বোধ বজায় রাখা উচিত ছিল আপনাদের। শাহিন, মাহিন, তুহিন তখন একসাথে বলে উঠল, স্যার, আমাদেরকে ফাঁসানো হয়েছে স্যার, আমাদেরকে বাঁচান স্যার। আমরা এইভাবে ঘর জামাইও থাকতে চাই না, আর এইভাবে মেয়েদের মতো রান্না বান্নাও করতে চাই না।